প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 2024 সালে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য, সেখানে স্কুল নম্বর 3, এই 3 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে আমরা সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। 423 নম্বর এখানে পেজ রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে। তো এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 2 অবধি, 1 এবং 2, সেই দুটো স্কুলের আমরা সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি চ্যানেলে। তোমরা চাইলে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে আমাদের প্লে লিস্ট থেকে। আমাদের দেখবে সেখানে প্লে লিস্ট করা আছে চ্যানেলের মধ্যে থার্ড সামেটিভের 2024 সালের ক্লাস 9, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে এবং বাকি আরও অনেক সাবজেক্টের প্রশ্ন উত্তর করে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তো এখানে দেখো 3 নম্বর স্কুলে বিভাগ কয়ের মধ্যে দেখো এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথমে আমাদের ইতিহাসে 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয় প্রত্যেকটা যে পেজ আছে সেখানে। তো প্রথম আমাদের যে এখানে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখানে দেখো কি বলা আছে। প্রথম এমসিকিউ টাইপ যে প্রশ্ন আছে, এমসিকিউ টাইপ প্রশ্নের মধ্যে এখানে বিভাগ ক, একে থেকে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয়। টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয় 1789 খ্রিস্টাব্দে, 1789 খ্রিস্টাব্দের 20 জুন। তাহলে এখানে তোমাদের এটা হবে অপশান বি হবে সঠিক উত্তর। জননিরাপত্তা কমিটির অন্যতম প্রধান সদস্য ছিলেন, সেটা হবে রোবাসপিয়ার, অপশান বি। কোন ফরাসি দার্শনিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছিলেন? এটা হবে মন্তেস্কু। বুন্ডো বা রাজ্য সমবায় গঠিত হয়েছিল কোথায়? জার্মানিতে। ফ্রিম্যানসন কোথাকার গুপ্ত সমিতি ছিল? এটা হবে ইংল্যান্ডের। কোন বিপ্লব 3টি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত? এটা হবে জুলাই বিপ্লব। জাতিসংঘের জনক হিসেবে চিহ্নিত করা হয় উইড্রো উইলসনকে। লিগ অব নেশনস এর প্রথম অধিবেশন আয়োজিত হয়, সেটা হবে সুইজারল্যান্ডে। বিশ্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল, অপশান ডি, হেগ এ। ইউরোপে প্রথম রেলপথ নির্মাণ শুরু হয়, ইউরোপে প্রথম রেলপথ নির্মাণ শুরু হয় ইংল্যান্ডে। গ্যারিবল্ডির অনুগামীগণ কী নামে পরিচিত হতেন? সেটা তারা লাল কর্তা নামে পরিচিত হতেন। সুয়েজ খাল জাতীয়করণ করেন, অপশানে নাসের। ট্রুম্যান নীতি ঘোষণাকারী দেশটি হল মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, অপারেশন সি লায়ন অভিযান চালিয়েছিলেন, এটা হবে হিটলার। এর পরের প্রশ্ন কি বলা আছে? লাল ফৌজ বা রেড আর্মি গঠন করেন, সেটা হবে ট্রোটস্কি। নাৎসি দলের বাইবেল নামে পরিচিত, সেটা হলো মেইন ক্যাম্প। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ধারা আছে 111টি। সোভিয়েত রাশিয়া কত খ্রিস্টাব্দে জাতিসংঘে যোগদান করে? সেটা 1934 খ্রিস্টাব্দে, অপশান ডি। পরের প্রশ্ন, চেক ড্যাম তৈরি করেন হিটলার, রুজভেল্ট, রানী ভিক্টোরিয়া নাকি লেনিন? সেটা হবে অপশান ডি, অর্থাৎ লেনিন। তারপরে প্রশ্ন বলা হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। তো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, তারপরে এখানে 2-এর দাগে দেখো এখানে উপবিভাগ এ আছে, সেখানে বলা আছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা আছে সম্মিলিত জাতিপুঞ্জে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভূমিকা ছিল। এখানে কোন ব্যাখ্যাটা সঠিক হবে? ব্যাখ্যা এ সঠিক হবে, কারণ এরা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। পরের প্রশ্ন ছিল বিবৃতি 2, সেখানে ইটালিতে ফ্যাসিবাদী ও জার্মানিতে নাৎসিবাদী আদর্শের প্রসার ঘটে। এখানে তোমাদের কোন ব্যাখ্যাটা সঠিক হবে? এখানে ব্যাখ্যা এ সঠিক হবে। এই দুটি দেশে একদলীয় সরকার গঠনের আদর্শ গৃহীত হয়। এরপরে বিবৃতি 3-এ বলা হয়েছে হিটলার হেরেনভগ তত্ত্ব প্রচার করেন। এখানে কোন ব্যাখ্যা সঠিক হবে? এখানে ব্যাখ্যা সিটা সঠিক হবে। হিটলার মনে করতেন পৃথিবীতে একমাত্র জার্মানরাই বিশুদ্ধ আর্য রক্তের অধিকারী। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল বিবৃতি ব্যাখ্যা, সেই 3টে আলোচনা করে নিলাম। এরপরে দেখো সত্য মিথ্যা নির্ণয় করার এখানে যে প্রশ্নগুলো আছে উপবিভাগ বিতে, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, এটা একদম সঠিক। এরপরে জার্মানি, ইটালি ও জাপানকে নিয়ে গড়ে উঠেছিল অক্ষ শক্তি
এটা এখানে সত্য। এরপরে বলা হয়েছে দেখো কি জন্মলগ্নে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 50, এটা মিথ্যা, কারণ সেখানে 51টি ছিল। মরক্কো ইংল্যান্ডের উপনিবেশ ছিল, এটা ভুল, কারণ মরক্কো ছিল ফ্রান্স এবং স্পেনের উপনিবেশ, ইংল্যান্ডের নয়। তাহলে এটা হয়ে গেল উপবিভাগ বি। উপবিভাগ সিতে কী বলা হয়, তাহলে উপবিভাগ বিতে দুটো সঠিক দুটো ভুল, এবং সি উপবিভাগে বলা আছে উপবিভাগ সিতে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, গেস্টাপো কি? গেস্টাপো লিখবে জার্মানির নাৎসি শাসনকালে রাষ্ট্রীয় গোপন পুলিশ বাহিনী ছিল, তাদেরকে গেস্টাপো বলা হতো। এরপরে বিশ্বের প্রথম সমাজতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়? সেটা রাশিয়ায় 1917 সালে রুশ বিপ্লবের পর। তারপরে প্রশ্ন ছিল দেখো 3 দাগে, কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। IMF কথাটির পুরো অর্থ কী? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এরপরের যে প্রশ্ন ছিল দেখো পরের পেজে ছিল উপবিভাগ ডি, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। এখানে কয়স্তম্ভ কী বলা আছে? ফেব্রুয়ারি বিপ্লব। এই ফেব্রুয়ারি বিপ্লবটা এখানে হবে 1848 খ্রিস্টাব্দ। কার্লসবার্গ ডিক্রি, এটা হবে 1819 খ্রিস্টাব্দ। এরপরে সেডানের যুদ্ধ, এটা হবে 1870 খ্রিস্টাব্দ। জুলাই বিপ্লব, এটা হবে 1830 খ্রিস্টাব্দ। এভাবে তোমরা ক্ষয়স্তম্ভ মিলিয়ে নেবে। তাহলে এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে, পরের প্রশ্ন এখানে দেখো যেগুলো বলা আছে, পরের যে প্রশ্নগুলো ছিল, অর্থাৎ এখানে আমাদের যে উপবিভাগ ডি এর পরের যে প্রশ্নগুলো ছিল, সেখানে 2 নম্বরের প্রশ্নমানের যে প্রশ্নগুলো ছিল এখানে বলা আছে দেখো, সাসপেন্সিভ ভেটো বলতে কী বোঝো? সাসপেন্সিভ ভেটো বলতে তোমরা এগুলো লিখবে। ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য লিখবে এখানে। কবে কেন বলকান লীগ গঠন করা হয়েছিল? বলকান লীগ গঠন করা হয় 1912 সালে। তার উদ্দেশ্য ছিল অটোমান সাম্রাজ্যের শাসন থেকে মুক্ত হয় এবং বলকান অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা। পরের প্রশ্ন ছিল মুক্তদ্বার নীতি বলতে কী বোঝো? মুক্তদ্বার নীতি হলো একটি আন্তর্জাতিক বাণিজ্য নীতি, সেখানে ডিটেলস সেখানে লিখবে এটা। এবং জারতন্ত্র কাকে বলে? জারতন্ত্র এত অবধি লিখবে। 14 দফা শর্ত বা নীতির রচয়িতা কে? সেটা হলো উইড্রো উইলসন। এর প্রধান উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য তোমরা এগুলো লিখবে। এরপরে প্রশ্ন কী ছিল? তোষণ নীতি কী? তোষণ নীতি হলো একটি আন্তর্জাতিক সম্পর্কের নীতি। এই নীতি অনুযায়ী কোনো শক্তিশালী রাষ্ট্রের আক্রমণাত্মক আচরণকে সহ্য করে যাওয়া হয় এবং তাদের দাবিকে মেনে নেওয়া হয় যাতে যুদ্ধ এড়ানো যায়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইংল্যান্ড ও ফ্রান্স, এটা হবে ইংল্যান্ড ও ফ্রান্স নাৎসি জার্মানির আক্রমণাত্মক আচরণকে সহ্য করেছিল এবং তাদের দাবিকে মেনে নিয়েছিল। এটাই তোষণ নীতির একটি উদাহরণ। ঠান্ডা লড়াই কী? সেটা লিখবে। আন্তর্জাতিক বিচারালয় কী? আন্তর্জাতিক বিচারালয় হলো জাতিসংঘের একটি প্রধান আদালত। এটি আন্তর্জাতিক আইনের বিষয়ে মামলা বিচার করে এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য একটি মঞ্চ প্রদান করে। রোম বার্লিন টোকিও অক্ষজোট বলতে কী বোঝো? সেটা লিখবে। ইউনেস্কো বিখ্যাত কারণ ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি হলো ইউনেস্কো হলো জাতিসংঘের একটি সংস্থা যা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে। ইউনেস্কো বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং জ্ঞানকে সংরক্ষণ এবং প্রচার করার জন্য বিখ্যাত। জাতিপুঞ্জের স্থায়ী সদস্য কারা? 5টি হচ্ছে জাতিপুঞ্জের স্থায়ী সদস্য: মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্য। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে? আটলান্টিক চার্টার কী? সেটা লিখবে। তারপরের প্রশ্ন ছিল জাতিপুঞ্জের মহাসচিবের 2টি কার্যাবলী লেখো। জাতিসংঘের কার্যকলাপ পরিচালনা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। বিভাগ গ, এর আগে বিভাগ গ ছিল 2 নম্বর প্রশ্নমান 2 এর প্রশ্নগুলো ছিল, এবং বিভাগ ঘতে কী আছে? 7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নমান 4 নম্বর করে ছড়া প্রশ্ন উত্তর করতে বলা আছে। সন্ত্রাসের রাজত্বকালে সুফল লেখো। তেমন লিখবে বিপ্লবের সংরক্ষণ, জাতীয় সংহতির প্রতিষ্ঠা, গণশিক্ষা এবং ধর্মনিরপেক্ষতার প্রচার এবং ফ্রান্সের সামরিক শক্তি বৃদ্ধি, এই পয়েন্টগুলো এবং লিখবে এগুলো। এর পরের প্রশ্ন ছিল দেখো 2 দাগের প্রশ্নে বলা আছে মার্কিন যুক্তরাজ্য কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। তো এরা লিখবে কীভাবে মার্কিন যুক্তরাজ্য বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। সেটা হচ্ছে পার্ল হারবার আক্রমণের ফলে এবং ল্যান্ড লিজ আইন, এই দুটো তোমরা লিখে দেবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের ভূমিকা কী ছিল? দূরত্ব কমেছে, অর্থাৎ সেখানে ব্যবসা বাণিজ্য সুবিধার জন্য অনেক দূরে ঘুরে আমার আসতে হতো, এখানে ব্যবসা করতে হতো। সেই জন্য যদি ওখান সুয়েজ খাল খনন পরে কী হয়েছে, অনেক
রাস্তা কমে গিয়েছে, সেটা সহজেই ইউরোপ এশিয়ার মধ্যে অনেক দূরত্ব কমে গেছে আর অনেক কম খরচে তারা ইউরোপ এশিয়ার মধ্যে যোগাযোগ সম্পন্ন বা ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হয়েছে। বাণিজ্য বৃদ্ধি হয়েছে, এর ফলে বিশ্বায়নের সূচনা হয়েছে এবং সভ্যতার বিনিময় ঘটেছে। পরের প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করব, যেমন ডেনিশ যুদ্ধ, অস্ট্রো প্রাশিয়ার যুদ্ধ, অস্ট্রিয়া এবং প্রাশিয়ার যুদ্ধ, ফ্রাঙ্কো প্রাশিয়ান যুদ্ধ অর্থাৎ ফ্রান্সের বিরুদ্ধে যে বিজয় যুদ্ধ করেছিল ফ্রান্স এবং প্রাশিয়ান যুদ্ধ, সেগুলো এই পয়েন্টগুলো তোমরা লিখবে। এর পরের যে প্রশ্ন ছিল সেখানে বলা আছে, দেখো কি বলা আছে, লেনিনগ্রাড অবরোধ ও মুক্তি প্রসঙ্গে সংক্ষেপে যা জানো লেখো। তো লেনিনগ্রাড অবরোধ এবং এর অবরোধের মুক্তি এগুলো লিখবে। ইউরোপের মহামন্দার কারণগুলি কী ছিল? যুক্তরাজ্যের শেয়ার বাজার ধস, বিশ্ব বাণিজ্যের পতন, প্রথম বিশ্বযুদ্ধের পরিণতি, ব্যাংকিং সংকট, সুবিধা বঞ্চিত কৃষিকাজ ইত্যাদি। পরের প্রশ্ন ছিল টিকা লেখো। এপ্রিল থিসিস সম্পর্কে লিখবে এবং সকল ক্ষমতার সরাসরি সোভিয়েতদের কাছে হস্তান্তর করা প্রথম বিশ্বযুদ্ধ। লেনিনের এপ্রিল থিসিসের মূল দাবিগুলো ছিল এগুলো: প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়ার প্রত্যাহার, কৃষকরা ভূমির মালিকানা গ্রহণ করবে, ব্যাংক ও বড় শিল্প কারখানাগুলির জাতীয়করণ এবং শ্রমিক ও কৃষকদের একটি সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। এপ্রিল থিসিসের প্রভাবে বলশেভিকদের বিপ্লবী কর্মকাণ্ড আরও তীব্র হয় এবং এটি অক্টোবর বিপ্লবের ভিত্তি স্থাপন করে। এর পরের প্রশ্ন ছিল পোড়ামাটির নীতি বলতে কী বোঝো? পোড়ামাটির নীতি বলতে এটা যেটা দেওয়া আছে সেটা সামরিক কৌশল, এটা রাশিয়া অর্থাৎ সোভিয়েত রাশিয়া ব্যবহার করেছিল এই পোড়ামাটির নীতি। পোড়ামাটির নীতিতে কী বলা হয়? পোড়ামাটির নীতি হচ্ছে সেই নীতি যেখানে যে দেশ এটা প্রয়োগ করেছিল সেটা হলো রাশিয়া অর্থাৎ সোভিয়েত রাশিয়া। তখন যুদ্ধের সময় তারা তাদের যে যুদ্ধ সামগ্রী অর্থাৎ তাদের যে খাবার দাবারের জিনিস সবগুলো তারা পুড়িয়ে দিয়েছিল, বা যুদ্ধের সামগ্রী সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছিল, যাতে তাদের যুদ্ধ সামগ্রীটা অন্য কোনো দেশের লোক বা অন্য কোনো দেশের প্রতিরক্ষা বাহিনী তাদের জিনিসপত্র ব্যবহার করতে না পারে যুদ্ধের সময়। সেজন্য তাদের জিনিসগুলো তারা নষ্ট করে দিয়েছিল, পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছিল। খাদ্যশস্য যেমন, তারপরে তাদের সামরিক যে জিনিসপত্র সেগুলো। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ এই নীতি গ্রহণ করেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এই নীতি গ্রহণ করেছিল। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক আলোচনা। জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক এত অবধি লিখবে। লেনিনগ্রাড অবরোধ ও মুক্তি প্রসঙ্গে সংক্ষেপে যা জানো লেখো। এটা লেনিনগ্রাড অবরোধ এবং মুক্তি এবং অবরোধের মুক্তিরও, এবং লেনিনগ্রাড অবরোধ এবং অবরোধের মুক্তি দুটো লিখবে। এরপরে দেখো বিভাগ, এখানে বিভাগ উঙাতে 5 দাগের প্রশ্ন ছিল। 15টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো, এটা লিখবে। এবং রাজনৈতিক প্রভাব, সেখানে দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা, কলোনিয়ালিজমের পতন, এই কলোনিয়ালিজমের পতন এবং জাতিসংঘের গঠন। অর্থনৈতিক প্রভাব, মার্শাল প্ল্যান, বিশ্ব অর্থনীতির পরিবর্তন এবং সামাজিক প্রভাব, নারীদের ভূমিকা এবং বিধ্বস্ত জনসংখ্যা ও পুনর্বাসন, এগুলো লিখবে। এরপরে লিখবে সামরিক প্রভাব লিখবে, সেখানে পরমাণু অস্ত্রের আবিষ্কার, সামরিক প্রযুক্তির উন্নয়ন, সাংস্কৃতিক ও মানসিক প্রভাব, হলোকাস্টের প্রতিক্রিয়া, মানবতার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, সেখানে যুদ্ধোত্তর সামরিক জোট এবং ইসরায়েলের প্রতিষ্ঠা ইত্যাদি। এই পয়েন্টগুলো তোমরা লিখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব এতটাই গভীর ও ব্যাপক ছিল যে এটি আধুনিক বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সামরিক ইতিহাসের ভিত্তি স্থাপন করেছে। এরপরে প্রশ্ন ছিল কোন পটভূমিকায় জার্মানিতে নাৎসিবাদের উত্থান হয়? ভাইমার প্রজাতন্ত্র কী? এই নাৎসিবাদের উত্থানের পটভূমি লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী পরিস্থিতি, পরাজয় ও অস্থিরতা, ভারী যুদ্ধ, ক্ষতিপূরণ, এই পয়েন্টগুলো লিখবে। এবং দ্বিতীয়ত লিখবে অর্থনৈতিক মন্দা ও সামাজিক অস্থিরতা, মহামন্দার প্রভাব এবং সামাজিক অস্থিরতা, রাজনৈতিক দুর্বলতা ও বিভাজন, ভাইমার প্রজাতন্ত্রের দুর্বলতা এবং আদর্শিক সংঘাত, নাৎসি পার্টির উত্থান, আদলফ হিটলার এবং নাৎসি পার্টি, সেই ডিটেলস এতদিন লিখবে। শেষে এই প্রশ্নেরই আলাদা একটা পার্ট ছিল ভাইমার প্রজাতন্ত্র কী। ভাইমার প্রজাতন্ত্র বলে পয়েন্ট করবে। ভাইমার প্রজাতন্ত্রের মূল বৈশিষ্ট্য সংবিধান, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংকট এবং নাৎসি পার্টির উত্থান, এই পয়েন্টগুলো লিখে দেবে। এর পরের যে প্রশ্ন ছিল দেখো 3 দাগের প্রশ্ন, বিপ্লব পুরো ফ্রান্স ছিল রাজনৈতিক কারাগার ও ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর, ব্যাখ্যা করো। রাজনৈতিক কারাগার, সেখানে লিখবে অন্যায় শাসন এবং দুর্নীতি, রাষ্ট্রীয় অযোগ্যতা। ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর, সেখানে অর্থনৈতিক সংকট, বিষম আর্থিক ব্যবস্থাপনা,
সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব, সেখানে সামাজিক অসন্তোষ, সাংস্কৃতিক প্রভাব, এই দেখো রাজনৈতিক যুগের সূচনা করে। এই নিচে দেখো বাম দিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ না, অত লেখা চাপা পড়ে গেছে, এটা সূচনা করে হবে। হ্যাঁ, এটা আমি এখানে লিখে দিই যে সূচনা করে। এরপরের দেখো, আচ্ছা এই প্রশ্নগুলো যে ছিল, তো এই প্রশ্নগুলি ছিল এই যে আমাদের 3 নম্বর স্কুলের ইতিহাসের তো সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে এই 3 নম্বর ইতিহাসের প্রশ্নগুলো নিয়ে ক্লাস 9-এ, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে দেবে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা। আর পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।